এবারে কি হচ্ছে দেখো, এই যে টাইপ অফ অ্যাসেসমেন্ট আমি আগে পড়িয়েছিলাম, নোটও দিয়েছিলাম। তো অনেকে বলছে স্যার এই টাইপ অফ অ্যাসেসমেন্টের মধ্যে এখান থেকে তো একটা কোশ্চান পরীক্ষাতে আসবে, তোমরাও জানো তাই না? কনফার্ম আসবে একদম, এখান থেকে কোশ্চান আসতেই বাধ্য একদম, ঠিক আছে? তো টাইপ অফ অ্যাসেসমেন্ট ইন লার্নিং, এটা যে তোমরা জানো কটা টাইপস ছিল, কে বলতে পারবে? পড়িয়েছি কেউ একজন বলো তো, কেউ একজন বলো টাইপগুলো। অ্যাসেসমেন্টে যে চারটা টাইপ যেখান থেকে কোশ্চান পরীক্ষাতে জিজ্ঞেস করে, সে চারটে টাইপ। হ্যাঁ হ্যাঁ, কী হবে বলো সৃজনীনা, বলো। পড়িয়েছি অ্যাসেসমেন্ট স্যার, অফ লার্নিং, ফর লার্নিং, অ্যাজ এবং ইন। ভেরি গুড ভেরি গুড। তো অ্যাসেসমেন্ট অফ লার্নিং, এটা কথার অর্থ হচ্ছে, মনে রাখবে এটার সঙ্গে আমি জুড়ে দেবো ফরমেটিভ অ্যাসেসমেন্ট। ফরমেটিভ অ্যাসেসমেন্ট বা অ্যাসেসমেন্ট অফ লার্নিং মানে বলা হচ্ছে যে কোনো একটা সময়ের পর, একটা মানে একটু বেশি সময়ের পর যে পরীক্ষাগুলো নেওয়া হয় সেগুলোকে আমি বলি অ্যাসেসমেন্ট অফ লার্নিং অথবা ফরমেটিভ অ্যাসেসমেন্ট। মানে কি হলো তাহলে, না দেখা গেল বছরের শেষে, স্যার অফটা তো মানে সামেটিভ হলো, ফরম্যাটিভ। হ্যাঁ অফটা হচ্ছে সামেটিভ, আর হচ্ছে তোমার হচ্ছে না, আরে হ্যাঁ সরি, অফটা হচ্ছে সামেটিভ, ফরটা হচ্ছে তোমার ফরমেটিভ। এটা এবার সামেটিভ, এই যে অফটা হচ্ছে সামেটিভ। সামেটিভ মানে এখান থেকেই বোঝা যাচ্ছে সেমিস্টার। সেমিস্টার মানে কি, যে আমরা 6 মাস যে পরীক্ষা নিই, 6 মাস অন্তর যে পরীক্ষাটা নিই, সেটাকেই আমরা বলবো মানে একটা একটু বেশি সময়ের পর, হ্যাঁ একটা বেশি সময় নিয়ে যেগুলো নিই, টার্ম হতে পারে বা ইয়ারলি বা বছরের শেষে যেটা হতে পারে, সেই সমস্ত পরীক্ষাকে যে আমরা নিয়ে থাকি এবং বাচ্চাদের যে ফিডব্যাক দিয়ে থাকি বা একটা নাম্বার দিয়ে থাকি, গ্রেড দিয়ে থাকি, বা আমরা ক্লাস 5-এ পরীক্ষা দিলাম, 6-এ উঠলাম, এগুলো কিন্তু সবই হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং, বা এটাকে আমরা বলবো সামেটিভ অ্যাসেসমেন্ট। সামেটিভ এরকমভাবে মনে রাখবে, সামেটিভ মানে হচ্ছে সেমিস্টার, যেটা সেমিস্টার সিস্টেম পরীক্ষা সেটাকেই, মানে সেমিস্টার মানে একটা 6 মাস পরে পরীক্ষা হচ্ছে, তাহলে সেইটাকে আমরা বলবো অ্যাসেসমেন্ট অফ লার্নিং। ঠিক আছে, এখানে কি, এখানে অ্যাকচুয়ালি উদ্দেশ্য কি বলা হচ্ছে, টু, হ্যাঁ, টু ক্রিটিফাই গ্রেড অ্যান্ড হচ্ছে অ্যাকাউন্ট ফর লার্নিং। মানে কি বলা হচ্ছে, মানে হচ্ছে গ্রেড বা নম্বর দেখা বা সারসংক্ষেপ করা, এগুলোকে আমরা একসঙ্গে বলছি অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অথবা এটাকে অনেক সময় সামেটিভ অ্যাসেসমেন্টের সঙ্গেও জুড়ে দেওয়া হয়। ঠিক আছে, এটা কি হয়, এটা থেকে আমরা কি পেতে পারি, ফোকাস বা আউটকামস কি আসতে পারে, হোয়াট স্টুডেন্ট হ্যাভ অ্যাচিভ, মানে স্টুডেন্ট কি অ্যাচিভ করেছে। হ্যাঁ, পরীক্ষার পর দেখা গেল সে ধরো ম্যাথমেটিক্সে 50 পেয়েছে, তাহলে আমরা বলি সে বি গ্রেডের মধ্যে আছে। ঠিক আছে, 60 পায়নি মানে সে এ গ্রেড পায়নি। এই যে একটা স্পেসিফিকেশান বা তার যে একটা গ্রেড সিস্টেম আমি তাকে দিচ্ছি, বা সে যে 50 মানে সে বি গ্রেড অ্যাচিভমেন্ট করেছে, কেউ 60 পেয়েছে সে এ গ্রেড অ্যাচিভমেন্ট করেছে, কেউ 80 পেয়েছে এ প্লাস পেয়েছে, তাহলে সেই যে অ্যাচিভমেন্টগুলো, এগুলো কখন হয়, এ গ্রেড, এ প্লাস গ্রেড, বি গ্রেড, নিশ্চয়ই একটা মানে হচ্ছে তোমার হয় সেমিস্টার সিস্টেম মানে 6 মাস অন্তর, অথবা বছরের শেষে, আমরা যে পুরনো আগে পড়তাম বছরের শেষে, সেইটার কথা বলা হচ্ছে। এখন তো সেমিস্টার সিস্টেম 11-12ও হয়ে গেছে। ঠিক আছে, তো 9, এই যে 10 থেকে আমরা ক্লাস মাধ্যমিক দিলাম, সেই মাধ্যমিক দেওয়াটাকেই আমরা বলি, মাধ্যমিকের পর একটা অ্যাচিভমেন্ট এলো, হ্যাঁ আমরা এটা অ্যাচিভ করতে পেরেছি, আমি স্টার পেয়েছি, আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি, তো সেইগুলোকে আমরা বলবো অ্যাসেসমেন্ট অফ লার্নিং, যাকে আমরা বলি সামেটিভ অ্যাসেসমেন্ট। এখান থেকে পরীক্ষাতে কোশ্চান আসবেই, কেউ আটকাতে পারে না, এই যে এই 4টা টপিক, এই যে তোমার অ্যাসেসমেন্টের টাইপ থেকে। এবারে কি হয় না, এবারে কি, এর একটা উদাহরণও দেওয়া আছে, দেখো এক্সাম্পল, ফাইনাল এক্সাম অ্যাট দ্য এন্ড অফ দ্য সেমিস্টার টু ক্যালকুলেট দ্য স্টুডেন্ট গ্রেড। ঠিক আছে, নিশ্চয়ই বোঝা গেছে, আর যারা নতুন আছো তারা বুঝতে পেরেছো অ্যাসেসমেন্ট অফ লার্নিং, যেটাকে আমি সামেটিভ অ্যাসেসমেন্ট বলছি, বোঝা গেছে? আচ্ছা, সবার বোঝা গেল তো এটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, তাহলে আমি কি বললাম, তাহলে আমি বললাম যে অ্যাসেসমেন্ট অফ লার্নিং কথা, যেটাকে আমরা সামেটিভ অ্যাসেসমেন্টের সঙ্গে জুড়ে যাই, সেটাকেই আমরা বলি সামেটিভ। মানে একটা টার্মের শেষে যদি যে পরীক্ষাটা হয় এবং তার সাহায্যে যে আমি বাচ্চাদের গ্রেড অথবা সে কী অ্যাচিভমেন্ট করেছে, বা আমরা যেকে বলছি মানে কী বলা হয় 7 থেকে 8-এ উঠলো,
তার জন্য যে পরীক্ষাটা নেওয়া হয় সেটাই হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং, যেটাকে আমরা সামেটিভ অ্যাসেসমেন্ট বলছি। সবাই বুঝতে পারছো নাকি? শেষ, নেক্সটে আসছি আমি। তারপরে যেটা বলছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং। এই যে অ্যাসেসমেন্ট অফ লার্নিংটা, এটা অনেক পুরনো সময় করা হতো, এখনও হয় কিন্তু আগে প্রচুর পরিমাণে করা হতো। পরপর আমরা এখন যে পজিশনে আছি সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং। এডুকেশন বলছে, মানে সরকার চাইছে, গভর্নমেন্ট চাইছে যে এই অ্যাসেসমেন্ট সিস্টেমটাকে আমরা ইন পর্যন্ত নিয়ে যাব। ঠিক আছে, মানে এই পরীক্ষাগুলোকে আস্তে আস্তে করে রিমুভ করিয়ে আমরা ইন পর্যন্ত নিয়ে যাব। আমি যাই তারপরে বলছি অ্যাসেসমেন্ট ফর লার্নিং এখন আমাদের প্রেজেন্ট স্টেজ। কেন প্রেজেন্ট স্টেজ বলছি না, দেখো যেটা আমরা উইকলি টেস্ট নিই, এখন যে আমরা উইকলি টেস্ট দেখবে স্কুলে কুলে আমাদের বিহারে তো শুরু হয়ে গেছে উইকলি টেস্ট। প্রত্যেক দিন স্যাটারডেতে কী হয়, উইকলি টেস্ট হয়। তুমি এক সপ্তাহ ধরে বাচ্চাকে পড়ালে তুমি যে উইকলি টেস্টটা নিচ্ছ, ঠিক আছে, সেইটাকে আমরা বলছি অ্যাসেসমেন্ট ফর লার্নিং। এবং তুমি কেন নিচ্ছ এটা, না এটা নিচ্ছি এই জন্য যে আমি ডায়াগনস্ট করতে পারবো বাচ্চার যে কোথায় দুর্বলতা থেকে যাচ্ছে। বা তুমি ক্লাসে একটা পড়াতে পড়াতে একটা টেস্ট নিয়ে নিলে, ঠিক আছে, সেই টেস্টের তুমি কেন নিচ্ছ ওটা? একদিন পরে তুমি বললে, দুদিন পড়ালে, 3 দিনের দিন বললে আমি একটা ছোট্ট টেস্ট নেবো। কেন নিচ্ছি? কারণ আমি দেখতে চাইছি যে বাচ্চা কোথায় দুর্বল থেকে যাচ্ছে, যেটা আমি পরবর্তী ক্লাসে ডায়াগনস্ট করতে পারবো। না তাকে কি করতে পারবো বলো, কী করতে পারবো? তাকে তার যে সমস্যাগুলো থেকে যাচ্ছে সেটাকে আমি সমাধান করতে পারবো। ঠিক আছে, এই জন্য বলা হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং। ঠিক আছে, ঠিক আছে। তো এর মধ্যে কী হচ্ছে, এখানে টিচার আর স্টুডেন্ট পুরো অ্যাক্টিভলিভাবে এই অ্যাসেসমেন্ট ফর লার্নিংয়ে কাজ করে। এবার কি এই টু প্রোভাইড ফিডব্যাক অ্যান্ড ইমপ্রুভ লার্নিং অ্যান্ড টিচিং, মানে কি এই যে অ্যাসেসমেন্ট ফর লার্নিং যখন আমরা ইউজ করছি, আমরা যখন বাচ্চাকে একটা টেস্ট নিচ্ছি, তাহলে সেটা কি হচ্ছে আমরা বুঝতে পারছি সঙ্গে সঙ্গে, কিন্তু 1 বছর পরে যদি পরীক্ষা নিই আমরা কি বুঝবো? সেটা তো আর বোঝার কিছু থাকে না, সেটা ফাইনাল রেজাল্ট দেওয়ার জন্য। কিন্তু তুমি যখন উইকলি টেস্ট নিচ্ছ বা ক্লাসে পড়াতে পড়াতে টেস্ট নিচ্ছ বা 1-2 দিন পড়িয়ে টেস্ট নিচ্ছ, তুমি তাহলে বুঝতে পারবে যে আমি এইটা পড়াচ্ছি বা এই ছেলেটার আমার এই অঙ্কের এই জায়গাটাতে ভুল আছে, বা ইংলিশে দেখা গেল আচ্ছা এ ঠিক করে সেন্টেন্সটা লিখতে পারছে না বা ঠিক করে সেন্টেন্সটা পড়তে পারছে না, আর্টিকেল প্রিপোজিশনের পার্থক্য বুঝতে পারছে না, ভার্ব অ্যাডভার্বের পার্থক্য বুঝতে পারছে না। তো তাহলে কি তুমি বুঝতে পারলে এবং সঙ্গে সঙ্গে সেটাকে তাকে বোঝানোর চেষ্টা করলে, ডায়াগনস্টিক করলে, এবং ঠিক আছে, তাহলে সেইটাকে আমরা বলছি অ্যাসেসমেন্ট ফর লার্নিং। ওকে, দেখো এখানে বলা আছে যে হচ্ছে তোমার উদাহরণ কী আছে, টিচার্স চেক স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ডিং থ্রু কোশ্চান অর কুইক কুইজ অ্যান্ড হচ্ছে অ্যাডজাস্ট টিচিং, মানে শিক্ষক ক্লাস টেস্ট, প্রশ্ন উত্তর, দ্রুত ফিডব্যাক দেয় শেখার, সেগুলোকে আমরা কি বলে দিচ্ছি না একসঙ্গে বলছি অ্যাসেসমেন্ট ফর লার্নিং। এই অ্যাসেসমেন্ট ফর লার্নিংয়ের ক্ষেত্রে টিচার অ্যান্ড স্টুডেন্টকে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে, মানে কোরিলেশন, মানে খুব দুজনের মধ্যে যেন কথোপকথন বা তাদের মধ্যে যেন অ্যাডজাস্টমেন্ট থাকে, ঠিক আছে, তবে এটা কিন্তু অ্যাপ্রুভ হতে পারে। তুমি একটা ক্লাসরুমে ঢুকে গেলে, দিয়ে পড়িয়ে চলে এলে, আর স্টুডেন্টই কিছু বুঝতে পারলো না, কী পড়ালো, ধর টিচার ভালো না, একদম ফালতু টিচার, পড়াতে জানে না, এই যে একটা পরপরই, ঠিক আছে, এই জায়গাগুলোকে রিডিউস করার জন্য অ্যাসেসমেন্ট ফর লার্নিং আমরা করে থাকি, যাকে আমরা বলছি ফরমেটিভ অ্যাসেসমেন্ট। ঠিক আছে, ফরমেটিভ অ্যাসেসমেন্ট। তাহলে সামেটিভ ফর সেমিস্টার, ফরমেটিভ স্যার মানে কি, ফরমেটিভ অ্যাসেসমেন্ট মানে কি লার্নিং, অ্যাসেসমেন্ট ফর লার্নিং, ঠিক আছে, শেখার জন্য যে অ্যাসেসমেন্টটা আমরা করছি সেটাকে আমরা বলছি অ্যাসেসমেন্ট ফর লার্নিং। এবং এখানে দেখা দেখতে পাচ্ছে যে এখানে পারপাস কী হয় না, পুরো পারপাসের পর যেটা আছে ফোকাস, কীটা ফোকাস করবো আমরা অন দ্য লার্নিং প্রসেস, হাউ স্টুডেন্ট আর প্রোগ্রেসিং। আমরা ফলো করব যে হ্যাঁ তুমি যখন টেস্ট নিলে, ডায়াগনস্ট করলে, দিয়ে বাচ্চাকে আবার বোঝালে, দিয়ে তাহলে কী করতে, তুমি এটাকে কী ফলো করছো, যে বাচ্চা কীভাবে আস্তে আস্তে করে তার প্রোগ্রেস কার বাড়ছে বা প্রোগ্রেসের দিকে যাচ্ছে, তখন তাকে আমরা বলবো অ্যাসেসমেন্ট ফর লার্নিং বা ফরমেটিভ অ্যাসেসমেন্ট। বোঝা গেছে? এই অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং, বুঝলে? কোশ্চেন একটা এখান থেকে আসবে, এই 4টা জিনিসের মধ্যে থেকে একটা কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করবে, মাস্ট বি জিজ্ঞেস করবে, নিশ্চিন্ত থাকো। আচ্ছা, নেক্সট আমি চলে আসি, এবারে কি বলবো, হ্যাঁ
নেক্সট আমি চলে আসবো অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিংয়ে কিন্তু টিচারদের সেরকম কোনো ভূমিকা থাকবে না। কী করবে টিচার? শুধুমাত্র শিক্ষার্থী কী করবে, সে নিজে পড়ার সঙ্গে সঙ্গে, ঠিক আছে, ধরো কী হলো, পড়তে গেলাম, পড়তে বসে থেকে আমরা কী হয়, আমাদের ক্ষেত্রে কী হয়, ধরো একটা অঙ্ক আমি করতে করতে দেখা গেল আমার রেজাল্ট মিলল না, তখন আমি কি করি, নিশ্চয়ই ছেড়ে বেরিয়ে যাব না, তখন আর একটা ওয়েতে আমি চেষ্টা করি যে না এটা কেন মিলল না দেখি, যে আমি আবার দেখলাম কিছুক্ষণ করার পর দেখলাম না নিশ্চয়ই আমার উত্তরটা মিলে গেল। তাহলে এটা কি হলো, আমি সেলফ অ্যাসেসমেন্ট করলাম, মানে আমি নিজে আমার নিজের সমস্যাটাকে আমি সমাধান করতে পারলাম। হ্যাঁ, তাহলে সেটাকে আমরা বলবো সেলফ অ্যাসেসমেন্ট বা অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। ঠিক আছে, এখানে টিচারের ভূমিকা কিছুই থাকবে না, এই জন্য স্টুডেন্ট ইউজ চেকলিস্ট আর রিফ্লেকশান জার্নাল, মানে আমি যে কোনো উপায় আমি চেষ্টা করলাম, আমি খুঁজলাম, স্টাডি করলাম, অনেক বই পড়লাম, দিয়ে অঙ্কটাকে সলভ করতে পারলাম, তখনই আমরা বলছি অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। যেটা আমরা করি কি না, ধরো একটা কোশ্চেন আমরা পেলাম, সেই কোশ্চেনটাকে সলভ করতে বসলাম, দেখা গেল আমি ভুল করলাম, রেজাল্ট আমার এলো না, তখন আমি যে নিজে ট্রাই করে যখন আমি ঠিক রেজাল্টটা আনতে পারছি, সেইটাকে বলছে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং ইনভলভ স্টুডেন্ট রিফ্লেক্টিং অন অ্যান্ড মনিটরিং দেয়ার ওন লার্নিং। ঠিক আছে, নিশ্চয়ই বোঝা গেছে। শিক্ষার্থী তাহলে কী করছে, নিজের শিক্ষণ নিয়ে ভাবনা করে, নিজেকে মূল্যায়ন করে এবং লক্ষ্য নির্ধারণ যদি করে, তাকে আমরা বলবো কি, যাকে আমরা স্বসচেতন কথা বলতে হবে, বাংলাতে যদি বলি এটাকে স্বসচেতনতা ও দায়িত্ববোধ। স্বসচেতনতা, এর আগে যখন আজ থেকে যদি আমি 20 বছর আগে চলে যাই, তখন তো এতটা টিউশনের ছিল না, ছিল কি? 20 বছর আগে যদি তুমি চলে যাও, 90-এর দশকের কথা বলছি, তখন কিন্তু এত টিউশনের ছিল না, তখন বই উপরে মানুষ ডিপেন্ড থাকতো। ঠিক আছে, তো তখন যে মানুষ নিজেরা পড়াশোনাই করে চাকরি পেয়েছে, তো সেই যে সিস্টেমগুলো আগে থাকতো, সেগুলোকে আমরা অ্যাজ লার্নিং হিসেবে নিতে পারি, অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। ঠিক আছে, নিজেরা পড়ে চাকরির পরীক্ষায় পাস করেছে, নিজেরাই অবজার্ভ করেছে সমস্ত কিছু, এই জন্য এখানে টিচারের ভূমিকা নগণ্য। স্টুডেন্টস দেলসেলফ বলে লেখা আছে। ঠিক আছে, স্টুডেন্ট যেভাবে তাহলে অ্যাসেসমেন্ট অ্যাজ কী হলো, অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং হলো। বোঝা গেল অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং কী হলো, 3টা বুঝলে? হ্যাঁ, হ্যালো, বলো, হ্যালো, শুনতে পাচ্ছ? ঠিক, ভেরি গুড। এরপরে বলছে অ্যাসেসমেন্ট ইন লার্নিং। অ্যাসেসমেন্ট ইন লার্নিং, শিক্ষা ইন মূল্যায়ন, মানে অন্তর্ভুক্তিক, যাকে বলা হচ্ছে মূল্যায়ন, অন্তর্ভুক্তিক মূল্যায়ন। মানে কি বলা হচ্ছে, মানে কি, অ্যাসেসমেন্ট ইন লার্নিং ইজ এ ন্যাচারাল পার্ট অফ দ্য এভরিডে টিচিং অ্যান্ড লার্নিং অ্যাক্টিভিটিজ। মানে বলছে তুমি প্রত্যেক দিন যে কার্যকলাপ করছো, তার মধ্যে যে মূল্যায়ন অন্তর্ভুক্ত থাকে, তুমি যে প্রত্যেক দিন কার্যকলাপ করছো তার মধ্যে যদি মূল্যায়ন অন্তর্ভুক্ত থাকে, তখন তাকে বলবো আমরা কি, অ্যাসেসমেন্ট ইন লার্নিং, যাকে আমরা স্বাভাবিক বা ধারাবাহিক প্রক্রিয়াও বলতে থাকি। মানে কি করা হচ্ছে, মানে তুমি বুঝতেই পারবে না যে অ্যাসেসমেন্ট ইন লার্নিং কখন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তুমি ধরো কোনো, যেটাকে আমরা বলছি যে এখন যে তোমার অ্যাক্টিভিটি টেস্ট দেয় না, লেসন প্ল্যান, অ্যাক্টিভিটি টেস্ট, এগুলো হচ্ছে কি, এগুলো একটা হচ্ছে অ্যাসেসমেন্ট ইন লার্নিংয়ের মধ্যে পড়ছে। তুমি একটা অ্যাক্টিভিটি দিয়ে দিলে বাচ্চাকে, ঠিক আছে, দিয়ে দিলে বাচ্চা একা করলো, ঠিক আছে, তুমি দুটো তাকে দেখিয়ে দিলে, সে পরেরটা আবার নিজে করে আনলো, ধরো 2টো অঙ্ক পড়িয়ে দিলে, 10টা অঙ্ক বলে এটা তোর অ্যাক্টিভিটি, তুই করে চলে আসবি। তো সেই যে প্রসেসটা, সেইটাকে আমরা বলছি অ্যাসেসমেন্ট ইন লার্নিং। ঠিক আছে, এটাকে আমরা কি বলছি, থ্রো আউট এভরি লেসন অ্যান্ড অ্যাক্টিভিটি অন লার্নিং অ্যান্ড টিচিং হ্যাপেনিং টুগেদার। যখন টিচিং অ্যান্ড লার্নিং একই সঙ্গে হবে, তখন তাকে বলছে অ্যাসেসমেন্ট ইন লার্নিং। যেমন বলি, যদি একটা উদাহরণ দিই স্যার, না, এ গ্রুপ ডিসকাশন হোয়ার দ্য টিচার অবজার্ভ, আস্ক কোশ্চান অ্যান্ড হেল্প স্টুডেন্ট ইমপ্রুভ ইন দেয়ার মুভমেন্ট। পাঠ চলাকালীন তুমি ধরো হঠাৎ করে একটা কোশ্চান তাকে ছুঁড়ে দিলে, সে হয়তো পারলো না, তখন সেটাকে নিয়ে তুমি যখন ডিসকাস করছো, আলোচনা করছো, ঠিক আছে, হ্যাঁ, সঙ্গে তাকে বলে দিচ্ছ যে এইটা এইভাবে তোমার করলে
ঠিক হবে, বা তুমি তাকে তার কনসেপ্ট যদি সে ভুল অ্যান্সার দেয়, তুমি সঙ্গে সঙ্গে একদম ওরাল যেটা বলছি, ওরাল যেটা হয়, ঠিক আছে, মৌখিকভাবে যেটা ঘটনা ঘটে, স্কুল টিচার দেখবে ক্লাসের মধ্যে তুমি একটা বাচ্চাকে খাড়া করলে, যে একটা কোশ্চেন জিজ্ঞেস করলে, সে পারলো না, তুমি তখন সঙ্গে সঙ্গে তাকে ডিসকাস করে বোঝানোর যে চেষ্টা করছো, ঠিক আছে, এই যে তুমি প্রসেসটা, এই প্রসেসটাকে বলছে অ্যাসেসমেন্ট ইন লার্নিং। তুমি ক্লাসরুমের মধ্যেই ব্যাপারটাকে কমপ্লিট করে দিচ্ছ। এইটা হচ্ছে অ্যাসেসমেন্ট ইন লার্নিং। তাহলে এই হচ্ছে আমাদের চারটা, এই যে অ্যাসেসমেন্ট আমরা পড়ি সেইটাকে আমরা বলছি, এই চারটা টাইপ থেকে একটা কোশ্চেন পরীক্ষাতে পড়ে, মাস্ট বি পড়ে। দেখো কি বলছে, প্রথম কোশ্চেনে যদি যাই, বলছে হুইচ টাইপ অফ অ্যাসেসমেন্ট, কারোর বাংলাও আছে, এটার বাংলাও আছে অবশ্যই, শুধুমাত্র ইংরেজি নয়, বাংলাও আছে, কেউ চাইলে আমাকে মেসেজ করবে, দিয়ে দেবো। হুইচ টাইপ অফ অ্যাসেসমেন্ট ইজ কন্ডাক্টেড অ্যাট দ্য এন্ড। ইংলিশে পড়ার পেছনে একটাই কারণ সিডিপি কেউ যদি ইংলিশে পড়ে, আমি মনে করবো সে বেটার অ্যান্সার দিতে পারবে বাংলার থেকেও। আদার ল্যাঙ্গুয়েজ, যে কোনো আদার ল্যাঙ্গুয়েজের থেকে সিডিপির ক্ষেত্রে সঠিক উত্তরটা কিন্তু ইংলিশ থেকেই দেওয়া যায়। কি বললাম বুঝলে? তো দেখো, হুইচ টাইপ অফ অ্যাসেসমেন্ট ইজ কন্ডাক্টেড অ্যাট দ্য এন্ড অফ দ্য টার্ম। তাহলে এন্ড অফ দ্য টার্মের শেষে আমরা কোন অ্যাসেসমেন্ট নিয়ে থাকি, কে বলতে পারবে? স্যার সামেটিভ অ্যাসেসমেন্ট বা অফ লার্নিং। হ্যাঁ, যাচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট বা অফ লার্নিং। হুইচ অ্যাসেসমেন্ট ইজ ইউজড বাই টিচার্স ডিউরিং দ্য লেসন টু হচ্ছে মনিটর স্টুডেন্ট প্রোগ্রেস অ্যান্ড ইমপ্রুভ ইনস্ট্রাকশন। কোনটা হবে এটা? ফরমেটিভ। মানে এটার বাংলাতে যদি আমি বলি, শিখন চলাকালীন শিক্ষকের ফিডব্যাক দিয়ে ছাত্রের অগ্রগতি উন্নত করা কোন মূল্যায়ন? কি হবে? অ্যাসেসমেন্ট, বলো বিটটা, অ্যাসেসমেন্ট ফর লার্নিং। ফরমেটিভ। Very good, very good. Which assessment involves student reflecting on their own learning and setting personal goals? মানে বোঝাচ্ছে শিক্ষার্থী যখন নিজের কাজ নিয়ে নিজে পর্যালোচনা করে ও লক্ষ্য ঠিক করে তখন কোন মূল্যায়ন? অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। এবারে বললো যে হুইচ অ্যাসেসমেন্ট ইজ এমবেডেড ইন ডেইলি ক্লাসরুম অ্যাক্টিভিটিজ অ্যাজ এ ন্যাচারাল পার্ট অফ টিচিং অ্যান্ড লার্নিং। মানে যদি আমি বাংলা করি, প্রতিটি পাঠ্যক্রমের মধ্যে মূল্যায়নকে অন্তর্ভুক্ত করলে তা কোন মূল্যায়ন? ইন মূল্যায়ন। হ্যাঁ, লার্নিং আর টিচিং একসঙ্গে হবে, সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট ইন লার্নিং। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তারপরে বলছে a teacher gives a final examination at the end of the year to rank student. Which type of assessment is this? টার্মের শেষে বোর্ডের চূড়ান্ত পরীক্ষার শিক্ষার্থীর ফল নির্ধারণের জন্য কোন প্রকার মূল্যায়ন? স্যার অফ। কোশ্চেন নম্বর 6 বলছে এ টিচার asks short question and gives feedback during a lesson to check understanding. Which assessment is this? মানে বলছে যে শিক্ষক ছোট ছোট প্রশ্ন করে এবং তৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়ে শিক্ষার্থী বোঝাপড়া যাচাই করে, এটি কোন মূল্যায়ন? কোনটা হবে এটা? ফরমেটিভ অ্যাসেসমেন্ট। এ টাজ আস্কস শর্ট কোশ্চেন অ্যান্ড গিভ ফিডব্যাক ডিউরিং দ্য, যখন ফিডব্যাকের কোশ্চেন আসবে তখন সামেটিভ অ্যাসেসমেন্ট, ফরমেটিভ অ্যাসেসমেন্ট হয়ে যাবে। 7 দাগে এ স্টুডেন্ট ইউজে সেলফ রেটিং। যদি সেলফ রেটিং আসে তাহলে কি হবে? যখনই সেলফ রেটিং আসবে তখন কিছু না দেখে তুমি উত্তর করতে পারবে, অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে দেখো স্যার এখানে রিউব্রিকটা কি স্যার? রিউব্রিক কোশ্চেন নাম্বার 7 হ্যাঁ, কোনটা বলো। রিউব্রিক আছে, এ স্টুডেন্ট ইউজেস এ সেলফ রেটিং রিউব্রিক। সেলফ রেটিং রিউবিক মানে তোমার মানে নিজে পড়াশোনা আর কি, যেটাকে বলছে রিউবিক মানে এটাই একসঙ্গে যদি বলো, পুরো তো স্পেসিফিক মিনিংটা হয়তো হবে না। সেলফ রেটিং রিউবিক মানে সে নিজে যদি রেট দেয়, ঠিক আছে, সেইটাকে বলা হচ্ছে। অবজারভিং স্টুডেন্ট ডিউরিং এ গ্রুপ অ্যাক্টিভিটি, যদি গ্রুপ অ্যাক্টিভিটি হয়, অ্যান্ড গিভিং ইমিডিয়েট ফিডব্যাক ইজ এট দ্য এক্সাম্পল হুইচ, যদি ইমিডিয়েট মানে সঙ্গে ফিডব্যাক, সেটাকে আমরা কি বলবো? Get in in learning.
হুইচ অ্যাসেসমেন্ট হেল্প স্টুডেন্ট বিকাম ইন্ডিপেন্ডেন্ট লার্নার্স বাই ডেভেলপিং সেলফ রিফ্লেকশন স্কিল। সেলফ রিফ্লেকশন স্কিল কিসে থাকে? অ্যাজ এ অ্যাজে থাকে, হ্যাঁ অ্যাজে থাকে। রিপোর্ট কার্ডস গিভ অ্যাট দ্য এন্ড অফ এ টার্ম আর ইউজ ফর হুইচ মেন পারপাস। রিপোর্ট কার্ড কার জন্য দিই রিপোর্ট পা? Certify an account. ফরম্যাটিভে বলো রিপোর্ট কার্ড কিসে? Summative assessment. টু ক্যাটিফাই অ্যান্ড অ্যাকাউন্ট ফর লার্নিং। ঠিক ঠিক ঠিক। আচ্ছা তাহলে এই হলো আমাদের, এইটা একটু বোঝার অসুবিধে ছিল, বলছিল যে স্যার এটা আমি ঠিক বুঝতে পারছি না, তো স্যার একটু একটা বুঝিয়ে দেবেন, ঠিক আছে? তো এইটা হলো তোমাদের, এই হচ্ছে টাইপ অফ অ্যাসেসমেন্ট ইন লার্নিং, ঠিক আছে? এখান থেকে এই চারটা জিনিস থেকেই কিন্তু একটা দুটো কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করবেই, ঠিক আছে? পরীক্ষাতে দেবেই, এই জায়গাটা ছেড়ে কোশ্চেন হতে পারে না। হ্যাঁ কী করবে তাহলে আমরা কি বললাম, অ্যাসেসমেন্ট অনেক কম জয়েন করে ক্লাস, কেন ভগবান জানে। যাই হোক, তো এইটা আমরা শিখলাম, ওকে ডান। নেক্সট আসছি আমরা, আগের দিন আমরা কি পড়িয়েছিলাম তাহলে, এটা ডাউট ছিল বলে তাই বুঝিয়ে দিলাম। আগের দিনের যে টেট ক্লাস হচ্ছিল তোমাদেরকে বলো, যে কোনটা পড়িয়েছিলাম, কোনটা পড়িয়েছিলাম? আগের দিন টেটে কী পড়িয়েছিলাম, আমি কি পড়িয়েছিলাম? শান্তনু বলো, কেউ বলতে কী পড়িয়েছিলাম বলো তো? মেথড পড়াচ্ছি। হ্যাঁ টিচিং মেথড, রাইট, টিচিং মেথড। ওখান থেকেও প্রচুর কোশ্চেন কিন্তু পরীক্ষাতে পড়ে, টিচিং মেথড। এই বিহারের পদ্মা পদ্মা অ্যাওয়ার্ডগুলো তোমরা পড়ে নিবে, পিডিএফ করে পাঠানো আছে, প্রিন্টও করতে পারো, কোনো অসুবিধা। স্যার আজকে ওই ইউপি টেটের আনসার কি দিল? দিয়ে দিয়েছে, কত হয়েছে বলো, কনগ্রাচুলেশন বলে দিই। না স্যার, ওটা তো আপনার নেটওয়ার্ক মানে টেকনিক্যাল গ্লিচের জন্য খুলছেই না এখনো। সোহেল খুলেছো? স্যার আমিও ওপেন করতে পারছি না লিংকটা। ঠিক আছে ঠিক আছে। এই সুপার টেট, আমি একটা কথা follow বলি, সুপার টেট কিন্তু তাড়াতাড়ি হবে, হ্যাঁ। আজকে ইউপির ম্যাডামরা বলছিল যে এটা তো দেখছি স্যার বিহারের মতো সে ফার্স্ট শুরু করেছে এগুলো। 27-এ ভোট আছে, কি মামাবাড়ি আবদার নাকি? ইউপি হেরে যাওয়া মানে সেন্ট্রাল থেকে উড়ে পালিয়ে যাবে। আচ্ছা দাঁড়াও, সেই নোটটা খুঁজে পাচ্ছি না কেন। টিচিং অ্যান্ড লার্নিং, এইটা মনে হচ্ছে, এইটা না, এটা তো না, এটা কি? হ্যাঁ ঠিক ঠিক ঠিক, এইটা এইটা হচ্ছে টিচিং অ্যান্ড লার্নিং যে মেথড, তার পুরো পিডিএফ, যতগুলো পিডিএফ আছে আমাদের, তো ঠিক আছে। তো আমরা আগের দিন থিওরিটা তো আমাদের ডিসকাশন হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের কোশ্চেন নিয়ে একটু আলোচনা করব। থিওরিটা আলোচনা হয়ে গেছে না? আচ্ছা এগুলো থিওরিটা তো হয়ে গেছে, সোহেল বলো। স্যার থিওরিটা হয়েছে, কোশ্চেন অ্যানসারটা এখনো হয়নি। আচ্ছা কোশ্চেন অ্যান্সারেই যাচ্ছি তাহলে। বলছে হোয়াট আর ম্যাক্সিম অফ টিচিং, ম্যাক্সিম অফ টিচিং, তো ম্যাক্সিম অফ টিচিংয়ে বলছে শিক্ষাদানের নীতিমালা কি, কোনটা হবে? হোয়াট ইজ দ্য ম্যাক্সিম অফ টিচিং? বলো টিচিংয়ের ম্যাক্সিমটা কোনটা হবে, অপশান বলো।
প্রিন্সিপাল আচ্ছা, একটা ম্যাক্সিম অফ টিচিংটা আগে একটু বুঝিয়ে দিই। অ্যাকচুয়ালি ম্যাক্সিম অফ টিচিংটা কি? ম্যাক্সিম অফ টিচিংটা মানে যে তুমি যে পদ্ধতিগুলো ইউজ করছো, যাতে তোমার সামনে যে যারা বসে আছে তারা তো আর তোমার মতো এত ট্যালেন্টেড নয় বা এত ম্যাচিওর নয়। তোমার টিচিং অ্যাকচুয়ালি তুমি এমনভাবে যেটাকে টিচিং অফ ম্যাক্সিম মানে একটা প্রিন্সিপাল বা একটা নীতি বা একটা যেটাকে আমরা ফলো করব, যাতে বাচ্চা যে সামনে আছে সে যেন তোমার পড়াটা ইফেক্টিভলিভাবে বুঝতে পারে, তার মাথায় যেন ঢোকে বিষয়টা। তুমি পড়িয়ে দিলে উপর উপর চলে গেলে, বাচ্চা ছেলে 7-8-এর ছেলে তাদের ম্যাচুরিটি কতটুকু, ঠিক আছে, তোমার মতো করে পড়ালে হবে না। এই জন্য বলছে টিচিং মেথডগুলোকে তুমি ফলো করো এবং ম্যাক্সিম অফ টিচিংগুলোকে তুমি এই নীতিগুলোকে তুমি দেখো, দেখার পর তুমি পড়াও, যাতে কী হবে, টিচিংটা অনেক এফেক্টিভ হবে অন ইয়োর চাইল্ড যারা সামনে বসে আছে। বুঝতে পেরেছ? তাহলে এইটাকে বলছি আমরা ম্যাক্সিম অফ টিচিং, শিক্ষাদানের নীতিমালা, প্রিন্সিপাল অফ ইফেক্টিভ টিচিং। তারপর বলছে টিচার শুড প্রসিড ফ্রম নোন টু, কী হবে, শিক্ষাদান জানা থেকে কোথায় যাবে, নো টু কী হবে বলো, আননোন। নোন টু আননোন কথার অর্থ হচ্ছে এরকমই যে আমি যেটা, বাচ্চা যেটা জানে, তুমি যেটা পড়াবে, ধরো একটা নতুন টপিক শুরু করতে যাচ্ছ, তাহলে নতুন টপিক যদি শুরু করতে যাও, তাহলে তুমি বাচ্চা যেটা জানে সেটার সঙ্গে রিলেট করে তুমি একটা নিউ টপিক পড়াবে, সেটাকে বলছে নো টু আননোন। ঠিক আছে, তুমি যেটা জানো তুমি না, সবসময় তোমার এখানে কোনো ভ্যালু নেই। আমরা কি, আমরা প্যাসিভ তো নাকি? অ্যাজ এ টিচার আমরা অ্যাজ এ টিচার ইউ আর এ ফ্যাসিলিটেটর, মানে তুমি সবসময় প্যাসিভ থাকবে, অ্যাক্টিভ কে থাকবে, স্টুডেন্ট, তাই না? তাই তো সিডি, এটাই তো হয় রেগুলারলি। আমরা ফেসিলিটেটর, মানে আমরা সমস্ত কিছু দেবো বাচ্চাদেরকে। তো বাচ্চা যেটা জানে, সে যদি অ জানে, তবে তাকে তুমি সেই অকে জুড়ে আ বানাও, এটাই বলছে নো টু আননোন। যদি ম্যাথের কথায় বলি, এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র যদি বাচ্চা জানে, সেটাকে ইউজ করে তুমি এ প্লাস বি এর হোল কিউবের সূত্র তাকে শেখাও, সেইটাকে বলছে নো টু আননোন। বুঝতে পেরেছ? প্রথমে নোন টু আননোন কী জিনিস। তুমি ইংলিশের কথায় যদি বলি, বাচ্চা যদি ভার্ব জানে, তবে তুমি তাকে সেই ভার্ব থেকে অ্যাডভার্ব পড়াও, ঠিক আছে? যদি আমি নাউন যদি সে জানে, সে আছে, তবে তুমি তাকে প্রনাউন পড়াও, নাউনের সঙ্গে রিলেট করে প্রনাউন পড়াও, সেটাকে বলা হচ্ছে নো টু আননোন। এটাও একটা হচ্ছে ম্যাক্সিম অফ টিচিংয়ের মধ্যে পড়ে। কে বুঝতে পারলে না? কেউ একজন আছো যে এটা বুঝতে পারছো না, নো টু আননোন কি? হুইচ ম্যাক্সিম হেল্পস ইন হচ্ছে কি গ্র্যাজুয়াল লার্নিং, মানে কোন নীতিটি ধাপে ধাপে শেখার সাহায্য করে, সিম্পল টু হচ্ছে কমপ্লেক্স, ফার টু নিয়ার, আননোন টু নোন, অ্যাবস্ট্রাক্ট টু কনক্রিট, কোনটা হবে বলো? সিম্পল টু কমপ্লেক্স মানে কি, প্রথমে তুমি সরলভাবে তাকে জিনিসটাকে উপস্থাপন করবে, তারপরে বা চ্যাপ্টারের যেটা সবথেকে সহজ জিনিস সেইটা দিয়েই তুমি চ্যাপ্টারটাকে শুরু করবে এবং আস্তে আস্তে করে চ্যাপ্টারের জটিল জিনিসগুলোকে তুমি বোঝানোর চেষ্টা করবে। তুমি এসে যদি প্রথমেই জটিল জিনিস ইউজ করো, বাচ্চা পড়বে নাকি, বলবে ধুর এ টিচার নাকি কিচ্ছু পড়াতে জানে না, বেকার বেকার চলে এসছে, 3 দিন পরে দেখবে তোমার ক্লাস ফাঁকা হয়ে গেছে, কেউ নেই। বিশেষ করে কলেজে এটা হয়, বাচ্চাদের তো একটা থাকে, বাবা মায়ের রুল থাকে। কলেজ এডুকেশানে যেটা হয় সেটা আমি দেখেছি, ঠিক আছে? কলেজে আমি 2 বছর পড়িয়েছি, তো আমি জানি যে তুমি যদি না পড়াতে পারো, তৃতীয় দিন তোমার ক্লাস কেউ করবে না, তুমি আটকাতেও পারবে না, কলেজের স্টুডেন্টকে তুমি কী বলবে, তাই না? তো সেই জন্য তোমাকে কি হলে, তুমি প্রথমে সহজ করে দাও, সেই একদম চ্যাপ্টারের ভেতরে সবথেকে সহজ জিনিসটা কি সেটা আগে বোঝাও, তারপরে তুমি কমপ্লেক্সের দিকে যাও। এবারে বলছে টিচার শুড প্রসিড ফ্রম কংক্রিট টু, কী হবে, কংক্রিট টু কী হয়, কংক্রিট টু কে বলবে, নো ইজি অ্যাবস্ট্রাক্ট ডিফিকাল্ট। ম্যাক্সিম অফ টিচিংগুলো তো তোমরা পড়োনি নাকি? এটা ম্যাক্সিম অফ টিচিং দেখো, একদম আমি সামনে নোটে দিয়েছি। কোথায় গেল ম্যাক্সিম অফ টিচিং?
এই যে দেখো, এই যে মেজর ম্যাক্সিম অফ টিচিং, শিক্ষাদানের প্রধান নীতিমালা, নো টু আননোন, ফ্রম সিম্পল টু কমপ্লেক্স, ইজি টু ডিফিকাল্ট, কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, পার্টিকুলার টু জেনারেল, ঠিক আছে, জেনারেল টু পার্টিকুলারও হয়, ফ্রম হোল টু পার্টও হয়, ঠিক আছে। তারপরে যে ফ্রম অ্যানালাইসিস টু সিনথেসিস, ফ্রম এম্পিরিক্যাল টু রেশনাল, ফ্রম ইনডিফিনিট টু ডেফিনাইট, ফ্রম সাইকোলজিক্যাল টু লজিক্যাল। দেখো এখানে এটাই কি হচ্ছে, এই যে এখানে আছে মেজর ম্যাক্সিম অফ টিচিং, এটা আমাদের আছে মেজর ম্যাক্সিম অফ টিচিংয়ে যে নোট দেখো, পড়তে হবে, না পড়লে হবে না, বারবার তো বলছি সবাই একটু পড়াশোনা অবশ্যই করো। আরে ইউপি টেটে সুপার টেটে দেখলাম তোমার অনেক নাম্বার আছে এটা থেকে, 30 মনে হয় আছে তোমার জিকে জিএস থেকে। মানে দেখো একটা জিনিস দেখলাম আর কি, ম্যাথও করতে হবে কিন্তু, মানে সব শিখতে হবে। সুপার টেটে কিন্তু এটা একটা ভালো, যেহেতু তুমি একজন টিচার হবে তো তুমি সব সাবজেক্টের নলেজ থাকতে হবে। আমি দেখলাম সিলেবাসটা আজকে একটু, ঠিক আছে, বেশ ভালো সিলেবাস, খারাপ নয় সিলেবাসটা, ভালো বানিয়েছে। আচ্ছা, ফ্রম পার্টিকুলার টু জেনারেল এটা বেস্ট অন, আচ্ছা পার্টিকুলার টু জেনারেল এটা ডিডাকটিভ মেথড না ইন্ডাকটিভ মেথড, কে বলবে আমি একটু শুনি। পার্টিকুলার টু জেনারেল মেথড আছে, ডিডাকটিভ মেথড, ইন্ডাকটিভ মেথড। ইন্ডাকটিভ, হ্যাঁ ইন্ডাকটিভ। আচ্ছা, আর কেউ পার্টিকুলার টু জেনারেল? স্যার ডিডাকটিভ মেথড। হ্যাঁ বলো, পার্টিকুলার টু জেনারেল, ডিডাকটিভ মেথড স্যার। ডিডাকটিভ মেথড। বলছি স্যার ডিডাকটিভ মেথড। হ্যাঁ, রুলস থেকে আমরা যখন এক্সাম্পলের দিকে আসছি, হ্যাঁ রুলস থেকে, এক্সাম্পলের দিকে না পার্টিকুলার টু জেনারেল মানে তো তোমার অ্যাকচুয়ালি তোমার পার্টিকুলার টু জেনারেল মানে হচ্ছে তোমার রুলস থেকে যখন তুমি অঙ্কে আসছো, তাই তো নাকি? পার্টিকুলার টু জেনারেল না, সরি, পার্টিকুলার টু জেনারেল মানে তুমি একটা এক্সাম্পল নিজে সেখান থেকে তুমি অ্যাপ্লিকেশানটা করছো, তাই তো? আরে স্যার জেনারেল থেকে স্পেসিফিক। হ্যাঁ বলো বলো সুরজিৎ বলো। পার্টিকুলার টু জেনারেল কি হবে? কিন্তু না, নোটসে তো ইন্ডাকটিভই লেখা আছে। পার্টিকুলার টু জেনারেল স্যার পার্টিকুলার বলতে তো কোন একটা রুলস বলে আছে, সেখান থেকে আমরা যখন জেনারেল বেসিস মানে এক্সাম্পল আসে, সেক্ষেত্রে ওটা তো ডিডাকটিভ মেথড হবে। না, পার্টিকুলার টু জেনারেল মানে তোমার যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কি, পার্টিকুলার টু জেনারেলটা হচ্ছে স্পেসিফিক পার্টিকুলার, মানে তুমি একটা কি করছো না, পার্টিকুলার টু জেনারেল ইন্ডাকটিভ মেথডই হয়, ঠিক আছে, পার্টিকুলার টু জেনারেল ইন্ডাকটিভ মেথড, আর জেনারেল টু পার্টিকুলার হলে ডিডাকটিভ মেথড। ইন্ডাকটিভই হবে তো। হ্যাঁ ইন্ডাকটিভ, পার্টিকুলার টু জেনারেল ইন্ডাকটিভই মেথড, ঠিক আছে, পার্টিকুলার টু জেনারেল হচ্ছে ইন্ডাকটিভ মেথড। মানে বিশেষ থেকে সাধারণ মানে কি হচ্ছে, তুমি কি করছো না, একটা পার্টিকুলার টপিক নিচ্ছ, দিয়ে কি করছো আস্তে আস্তে করে তুমি তাকে জেনারেলাইজেশন করছো, ঠিক আছে, একটু স্প্রেড করার চেষ্টা করছো, তখন তাকে আমরা বলবো এটা ইন্ডাকটিভ মেথড, হ্যাঁ ডিডাকটিভ নয়। পার্টিকুলার টু জেনারেল অলওয়েজ কিন্তু এটা ইন্ডাকটিভ মেথড। আর জেনারেল টু যদি উল্টো করে দিই, জেনারেল টু পার্টিকুলার মানে সাধারণ থেকে বিশেষ, বড় একটা থেকে ছোট জায়গায়, তখন সেটা হবে ডিডাকটিভ মেথড। হ্যাঁ, জেনারেল টু পার্টিকুলার উল্টো, এটা এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষাতে জিজ্ঞেস করেছে, জেনারেল টু পার্টিকুলার হলে ডিডাকটিভ আর পার্টিকুলার টু জেনারেল হলে ইন্ডাকটিভ। খেয়াল রাখবে এটা কিন্তু কোশ্চেনে অনেকবার জিজ্ঞেস করেছে, সবাই এখানেই ভুল করে। পিজি যদি হয় তাহলে হবে ইন্ডাকটিভ, পিজি যদি হয়, আর হচ্ছে জিপি যদি হয় তাহলে হবে ডিডাকটিভ। একটু জল
প্রচুর কোশ্চেন পড়ি এখান থেকে, হ্যাঁ। আচ্ছা, নেক্সট আমরা আসছি কি, ইজি টু ডিফিকাল্ট হেল্পস লার্নার, সহজ থেকে কঠিন নীতির উপকারিতা কী, কে বলবে? কনফিডেন্স তৈরি হয়েছে। হ্যাঁ, সেটা হচ্ছে কনফিডেন্স একটা তৈরি হবে। ইজি টু ডিফিকাল্ট, আচ্ছা, হুইচ ম্যাক্সিম ডেভেলপ লজিক্যাল থিঙ্কিং, এই যে ম্যাক্সিমগুলো আমরা পড়লাম কোনটা লজিক্যাল থিঙ্কিং হবে, কোন নীতি যৌক্তিক চিন্তা গড়ে তোলে? কে বলবে? হুইচ, কোনটা? অ্যানালাইসিস। বলো বলো, যে কেউ বলো না। অ্যানালাইসিস। আচ্ছা, অপরাজিতা বলো কোনটা হবে? হুইচ ম্যাক্সিম ডেভেলপ লজিক্যাল থিঙ্কিং। ট্রাই করো, এটা কীভাবে করবে? অ্যানালাইসিস টু সিনথেসিস, ফার টু নার্ভ, আর হচ্ছে হোল টু পার্ট, নো টু আননোন। এটা হবে কি অ্যানালাইসিস টু সিনথেসিস, ম্যাক্সিম ডেভেলপ লজিক্যাল থিঙ্কিং। দেখো, অ্যানালাইসিস মানে কি হচ্ছে বিশ্লেষণ করে, তুমি যেটা তুমি নিজে নিজে বিশ্লেষণ করে যেটা শেখা, ঠিক আছে? সেই জন্য এটা বলছে লজিক্যাল থিঙ্কিং ওখানেই ডেভেলপ হয়, ঠিক আছে? লজিক্যাল থিঙ্কিং ওখানেই ডেভেলপ হবে এই ম্যাক্সিমের ক্ষেত্রে, অ্যানালাইসিস টু সিনথেসিসের মাধ্যমে। নিয়ার টু ফার মিনস স্টার্টিং ফ্রম, নিকট থেকে দূর বলতে শুরু করে কে? বলো, নিকট থেকে দূর বলতে বোঝায় শুরু করে কে? নিয়ার টু ফার মিনস স্টার্টিং ফ্রম, কী হবে? এটা ফ্যামিলিয়ার সারাউন্ডিংস। ফ্যামিলি সারাউন্ডিং। আচ্ছা, টিচিং শুড প্রসিড ফ্রম হোল, শিক্ষাদান সমগ্র থেকে কোথায় যাবে? প্রসিড ফ্রম হোল টু, হোল টু কী হয়? হোল থেকে পার্ট। ভেরি গুড। আচ্ছা, এটা একটা ভালো কোশ্চেন। হুইচ ম্যাক্সিম ইজ ইউজফুল ইন সায়েন্স টিচিং, কেউ যদি সায়েন্স পড়ায় তাহলে সে কোনটা ইউজ করবে? সায়েন্স পড়ায় যদি, কংক্রিট টু অ্যাবস্ট্রাক্টে সে ইউজ করবে, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট মানে সে একটু পরপর অ্যাবস্ট্রাক্ট চিন্তাধারা না, বিমূর্ত চিন্তাধারার দিকে তোমার যদি সে চিন্তন মানে ইউজ করে, তবে তার মানে তোমার সায়েন্স পড়ানোটা সার্থক। এই জন্য বলছে হচ্ছে তোমার ম্যাক্সিম ইজ ইউজফুল ইন সায়েন্স টিচিং, সেটা সবসময় কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। মানে স্যার নোন টু আননোন হবে, তাই তো স্যার? হ্যাঁ, নন টু আননোন, অবশ্যই। টিচিং শুড বিগেন, টিচিং শুড বিগেন উইথ লার্নার, শিক্ষাদান শুরু হওয়া উচিত শিক্ষার্থীর, কীভাবে? বিগেন উইথ লার্নার্স, ফার প্রিভিয়াস নলেজ, মার্কস অ্যান্ড এজ অনলি। প্রিভিয়াস নলেজ, যেটাকে আমরা কি বলছি, নোন টু আননোন, সেটা প্রিভিয়াস নলেজ থেকে আমরা কানেক্ট করাচ্ছি। বলছে হুইচ ম্যাক্সিম ইজ বেসড অন এক্সপিরিয়েন্স, কোন নীতিটি অভিজ্ঞতার উপরে ভিত্তি করে? এম্পিরিটিক্যাল টু রেশনাল। এম্পেরিক্যাল টু রেশনাল, এম্পেরিক্যাল টু রেশনাল। আমার মনে হয় বিপিএসসির আগে না যেন আবার বের করে দেয় না, বিপিএসসি রেজাল্ট তো, বিপিএসসি তো আগস্টে বেরোবে, জুলাইতে দেবে না, বুঝলে? কারণ এখন রেশনালাইজেশান চলছে, সত্যি কথা বলতে কি, স্কুল থেকে একটা টিচারকে নিয়ে অন্য টিচারে নিয়ে যাচ্ছে, মানে দুটো ধরো ফিজিক্সের টিচার, তাহলে একটা নিয়ে যাচ্ছে, একটা রাখছে আর কি, এই যে। হ্যাঁ বলো। আগস্টে নোটিফিকেশন দিলে সেপ্টেম্বরে পরীক্ষা কি নেবে, না ওটা আবার পেছোতে পারে? না, আমার মনে হচ্ছে যদিও বলাটা আমার ঠিক নয়, তাও আমি তো একটু সত্যি বলতে পছন্দ করি, তো সেটা হচ্ছে আগস্টে যদি বেরায় তাহলে আমি ধরে নিলাম 25 দিন দেবে। হ্যাঁ, যদি 25, আগের বারে একবার 22 দিন দিয়েছিল, তো ধরলাম 25 দিন দেবে। যদি 25 দিন ধরি তাহলে আগস্ট 25, ঠিক আছে? তাহলে ওদের টার্গেট কি জানো তো, আমি সত্যি কথা বলছি, ওদের টার্গেট সবসময় থাকে ওরা ডিসেম্বরে পরীক্ষা নেয়, যতগুলো বিশেষ করে টিআরই, এটা আমি দেখেছি, ওরা ডিসেম্বরে পরীক্ষা নিয়ে নেয়।
একটা ফর্ম ফিল আপের ডেটের পরে মানে কারেকশন উইন্ডো হ্যাঁ থাকবে। 2 মাস তো ম্যাক্সিমাম, মানে মিনিমাম 2 মাস। তাহলে কিন্তু এবার- তোমরা একটু সময় পাচ্ছ, যদি আমি তর্কের খাতিরে ধরে নিই। কিন্তু হ্যাঁ, তারপরে বিশ্বাসও করতে নেই, এখন এরা তো পাগল আছে না অনেকে, কি করে ভগবান জানে। মানে স্যার টিআরএ 2টা এত কম সময়ে গ্যাপ রেখেছিল যে হ্যাঁ, মানে হ্যাঁ। অবিশ্বাস্য। অবিশ্বাস, ওই জন্য আমি ভরসাও করতে পারি না। তাও আমি বলছি, যদি তর্কের খাতিরে যাই তাহলে তোমরা কিন্তু পড়াশোনা করো। আমি রিপোর্ট বলছি যা দেখে মানে কোনো কিছু বলা খুব কঠিন। এইটুকু বলতে পারি, তোমাদের ভরসা দিতে পারি যে আগস্টে মানে কিন্তু ওই টাকাটা ভুল হবে যে ডিসেম্বরে হতে পারে বা কিছুটা সময় পাবো, এই ভুলটা না করে হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ। seriously কারণ ওরা করতেই হবে। হ্যাঁ, কারণ একটা কথা বলি, আগস্টে ফর্ম ফিল আপ মাস্ট হবে, মানে এটা একদম খবর। হেডমাস্টারদের সঙ্গে মিটিংও হয়েছে, রেশনালাইজেশনও হচ্ছে। আগস্টে প্রথম, জুলাইয়ের 25 বলছে, আমি যদি জুলাইয়ের 25-এ না বলি, যদি তাহলে আগস্টের ফার্স্ট উইকেও যদি আমি ধরি, তাহলে কিন্তু নোটিফিকেশান কনফার্ম আসবে, ঠিক আছে? নিবেই ওরা, অনেকটা লেটও করে ফেলেছে, তো তোমরা একটু পড়বে, সঙ্গে একটু পড়ে যাও। এবারে তোমাদের পড়ার, যদি নোটিফিকেশান এলে তোমাদের আরও বেড়ে যাবে আমি জানি, তখন অবশ্যই বেশি পড়বে, তবে একটু এগিয়ে রাখো, তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? তখন স্যার ওটিআরটা দেখিয়ে দেবেন স্যার। হ্যাঁ, ওটিআর ফোটিআর তখন দেখে ওটিআর তার আগে একবার আমরা বসবো, একবার ভিডিও নিয়ে, ঠিক আছে? তোমরা একটু হ্যাঁ, এবারে ওটা পড়াশোনাটা তো কিন্তু করাই একটু হয়নি। একটু সময় পড়াশোনাটা করে একটা স্যার আপনি ঠিক। পারলে এমনি লাইভ না দেখিয়ে না, যদি এমনি আপনি একটা রেকর্ডিং করে নেব, স্ক্রিন ভিডিও রেকর্ডিং বানিয়ে করে, দেন হ্যাঁ, সেটা খুব ঠিক ভালো ঠিক হবে। ঠিক, আমি দিলে আমরা আমাদের মতো করে ঠিক নেব। ঠিক 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 ঠিক, না একদম একদম ওটাই করবো।